হলের ভেতর আগে থেকেই ছাত্রলীগ নেতাকর্মীদের অবস্থান, সেদিক থেকেও আসে পাল্টা আক্রমণ। দুপক্ষের মধ্যে চলতে থাকে ধাওয়া পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ, লাঠিসোঁটা নিয়ে চলে উভয় পক্ষের মারামারি। এখানে দেখুন তাদের প্রতিষ্ঠা বার্ষিকীর মধ্যে তারা সারাদিন তাণ্ডবের পর এখন রাত্রেও এইসব করতেছে এবং তারা কিন্তু দুই পক্ষের মধ্যে মুখোমুখি, আপনারা সবকিছু দেখতে পারবেন। আজ 4 জানুয়ারি 2025। আজকের এই দিনটিতে বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী। ৭৬ বছরের লড়াই সংগ্রাম, আত্মত্যাগ এবং অর্জন পেরিয়ে বাংলাদেশ ছাত্রলীগকে এবারের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করতে হচ্ছে ভিন্ন এক বাস্তবতায়। মৃত্যুর মিছিলে যোগ হয়েছে অনেক কর্মীর নাম, কারাগারে রয়েছে হাজারো নেতাকর্মী। বাংলাদেশ ছাত্রলীগের লাখ লাখ নেতাকর্মী শিক্ষার মতো মৌলিক মানবাধিকার থেকে বঞ্চিত। বাংলাদেশে রাজনীতিতে বা পলিটিক্সে নানান ধরনের হিসাব নিকাশ এবং অথর্ব অপদার্থ ও যোগ্যদের দিয়ে যে রাজনীতি হয় না, সেটা প্রমাণ করে যাচ্ছেন। এর সিরিয়াস ক্রাইসিস মোমেন্ট বাংলাদেশের রাজনৈতিক দল এবং রাজনীতিবিদরা যে ধরনের আচরণ করে যাচ্ছেন, ইট ইজ আনঅ্যাকসেপ্টেবল এন্ড ভেরি স্যাড। এবার দেখা গেল সেনা প্রধান যে সাক্ষাৎকার দিলেন সংবাদ মাধ্যমে, তিনি ঠিক ইউনূস প্রশাসনের উল্টো অবস্থান নিলেন। সেখান থেকে ধরে নেওয়াই যাচ্ছে যে প্রতিবেশী রাষ্ট্র হিসেবে কিন্তু সেনা প্রধান শুধুমাত্র ভারতকেই চাইছে এবং ইউনূস প্রশাসনকে কড়া হুঁশিয়ারও দিতে চাইছেন তার বার্তার মাধ্যমে। আচ্ছা, ভারতীয় যারা দাদাবাবু আছো, তোমরা এমন কেন গো মাইরি বলো তো? দেখো, তোমাদের জন্য মাইরি মন খারাপের খবর আরো একটা নিয়ে এসেছি। আর এর ফলশ্রুতিতে কি হয়েছে? 90 লাখ মানুষ এখন অন্ধকারে আছে, ঘরে বিদ্যুৎ নেই, জল নেই, নানান সমস্যা। এর মাঝখানে বাতি নিভি। ছাত্রলীগ আন্দোলন সংগ্রামের চ্যাম্পিয়ন, ছাত্রলীগ শিক্ষার্থীদের অধিকার আদায়ের চ্যাম্পিয়ন, ছাত্রলীগ গণতন্ত্র রক্ষার সংগ্রামের সত্যিকারের ব্র্যান্ড অ্যাম্বাসেডর, ছাত্রলীগ মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের শিক্ষার্থীদের অপরাজেয় সংগ্রামের নেতৃত্ব প্রদানকারী সংগঠন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেকটি নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াত ফারুকি। দর্শক, আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন কি বিষয়টা নিয়ে কথা বলবো। ভিডিওর শুরুতে আপনারা বেশ কিছু অংশ বিশেষ দেখেছেন, যেখানে বুঝতে পেরেছেন বর্তমানে দেশের যে চলমান পরিস্থিতি, দেশের যে বর্তমান অবস্থান, সেটা নিয়ে আমরা কিছু অংশ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই সবাইকে আমি অনুরোধ করব দেশের বর্তমান পরিস্থিতি জানতে বা দেশের বর্তমান অবস্থা কি সেটা সম্পর্কে জানতে অবশ্যই আজকের ভিডিওটি আপনাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ। তাই সবাইকে অনুরোধ করব ভিডিওটি সবাই আশা করে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবো। দর্শক, আর বেশি কথা বলছি না, আমরা একটা ভিডিও প্রস্তুতির মাধ্যমে একটু বিস্তারিত দেখে আসবো। তার আগে আপনাকে ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতেছে, যারা আমাদের ফারুকি অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখনো নতুন আছেন, প্লিজ দয়া করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেনি তাদের উদ্দেশ্যে একটি কথাই বলবো, আমাদের চ্যানেলের সাথে থাকুন, দেখতে থাকুন, দেখতে ভালো লাগবে, ভালোবাসা একদিন হয়ে যাবে ইনশাআল্লাহ। আর বেশি কথা বলাচ্ছি না, আমরা একটু ভিডিও প্রদর্শনের মাধ্যমে একটু বিস্তারিত দেখি। বাংলাদেশে নিযুক্ত ভারতীয় চুতমারানি বাংলাদেশে এখন নেই এবং তার বাংলাদেশে শেখ পরিবারের কোন কুকুর, শেখ পরিবারের মানুষ রূপী কোন হারামজাদা গণভবন বঙ্গভবনে বসবে না। ইট শুড বি আওয়ার মাইন্ডসেট। জুলাই আগস্টের সবচেয়ে অভ্যুত্থানের সবচেয়ে সফলতা, কুত্তা মুজিব পরিবারের কোন লোক এই মুহূর্তে ক্ষমতায় নাই এক্সেপ্ট জেনারেল ওয়াকার। যদি মুজিব পরিবারের প্রত্যেকটা হারামজাদাকে বাংলাদেশ থেকে তাড়ানো হয়, আমি মনে করি জুলাই আগস্টের অভ্যুত্থান 75% সাকসেসফুল। নাম্বার 2, এখন আছে জেনারেল ওয়াকার। জেনারেল ওয়াকার নৌবাহিনীর প্রধান, বিমান বাহিনীর প্রধান, এদের নামও আমি জানি না, জানলেও আমার মনে রাখার মতো ইচ্ছা নাই। এই 3 কুতুবকে ক্ষমতায় রেখে জুলাই আগস্ট অভ্যুত্থানের যে অর্জন, এই অর্জনে সফলতা আসবে না। আমি প্রথমেই বলেছি, এই অভ্যুত্থানকে সফল করার মূল চাবিকাঠি হবে ছাত্র এবং জনতাকে রাস্তার দখল রাখতে হবে। এই কথাটা আমি সবসময় বলেছি। রাস্তা যদি ছাত্র জনতার দখল থেকে সরে যায়, জুলাই আগস্টের অভ্যুত্থান ব্যর্থ হবে। তবে আমি কি মনে করি এটার ব্যর্থ হওয়ার সম্ভাবনা আছে? না, আমি অত্যন্ত আশাবাদী একজন মানুষ। আপনাদেরকে আমি একটা কথাই বলে রাখি, বাংলাদেশে এমন কোন ব্যক্তি বা এমন কোন রাজনৈতিক দল নাই যারা বলবে বাংলাদেশের অর্থনৈতিক অবকাঠামোকে পিঠে করে সামনে এগিয়ে নিয়ে যেতে পারবে বাংলাদেশে উন্নয়নের জন্য, পরিবর্তনের জন্য, রিফর্মের জন্য।
আমি যদি আপনাদের কথা ধরেও নেই জুলাই আগস্টের অভ্যুত্থান ব্যর্থ হয়েছে, আমি যদি এটা ধরেও নেই, আমি তারপরেও আপনাদেরকে বলবো বাংলাদেশের ব্যাংকগুলো এখনো খোলা আছে। বাংলাদেশের ব্যাংকে এখনো আপনারা চেক জমা দিলে ওই টাকাটা আপনারা ফেরত পান। বাংলাদেশের সরকারি কর্মচারীরা এখনো বেতন পায়। বাংলাদেশের ইমার্জেন্সি আমদানির জন্য যে খরচ, এই খরচটা পে করা হচ্ছে। বাংলাদেশ ব্যাংকে বৈদেশিক রিজার্ভ বাড়ছে। ডক্টর মোহাম্মদ ইউনূস কোনো ম্যাজিশিয়ান না, ডক্টর মোহাম্মদ ইউনূস কোনো মিথ্যাবাদী না, ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতার জন্য লোভী কোনো মানুষ না, ডক্টর মোহাম্মদ ইউনূস কোনো রাজনীতিবিদ না। তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূস কি? একজন সচেতন দেশপ্রেমিক বাংলাদেশী, যিনি পৃথিবীর সর্বস্থানে শ্রদ্ধাপাত্র ওনার অর্জনের জন্য। যারা বলছেন জুলাই আগস্টের অভ্যুত্থান ইতিমধ্যে ব্যর্থ হয়েছে, ওনারা এই কথাটাকে বলে একটা জায়গায় নাড়া দিয়েছেন এবং এটার দরকার ছিল যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে অসহযোগিতা করা হচ্ছে, ওনাকে কোঅপারেট করছে না। ওয়াকার যেদিন বিবৃতি দিয়েছে যে আমি ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে সহযোগিতা করব, ৭৬ বছরের লড়াই সংগ্রাম, আত্মত্যাগ এবং অর্জন পেরিয়ে বাংলাদেশ ছাত্রলীগকে এবারের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে হচ্ছে ভিন্ন এক বাস্তবতায়। মৃত্যুর মিছিলে যোগ হয়েছে অনেক কর্মীর নাম, কারাগারে রয়েছে হাজারো নেতাকর্মী। বাংলাদেশ ছাত্রলীগের লাখ লাখ নেতাকর্মী শিক্ষার মতো মৌলিক মানবাধিকার থেকে বঞ্চিত। সার্টিফিকেট বাতিল হচ্ছে, ছাত্রত্ব বাতিল হচ্ছে, বিভিন্ন ধরনের বেআইনি শাস্তির মুখোমুখি হতে হচ্ছে ছাত্রলীগের কর্মীদের। পরীক্ষা দিতে গিয়ে যেতে হচ্ছে কারাগারে, বাবার জানাজায় যাওয়ার সুযোগ হচ্ছে না, মা মৃত্যুর কোলে ঢলে পড়ছে জায়নামাজেই। জয় বাংলা বলার অপরাধে বিসর্জন দিতে হচ্ছে জীবন। ফ্যাসিস্ট শোষকের জুলুম, নির্যাতন, নিষ্পেষণে প্রত্যেকটি মুহূর্ত কাটাতে হচ্ছে আতঙ্কে। ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীদের পাশে থাকার, সহযোগিতা করার সুযোগ এবং সক্ষমতা সবসময় আমাদের হচ্ছে না। অনেকের খোঁজ খবরও আমরা রাখতে পারছি না। বাংলাদেশ ছাত্রলীগের কর্মীদের অনেকের মাঝেও অভিমান রয়েছে। বাংলাদেশ ছাত্রলীগের কর্মী হিসেবে, সহযোদ্ধা হিসেবে আমি সবার কাছেই আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি। প্রতিকূল এই পরিস্থিতির মুখেও বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীদের সাথে সহযোগিতামূলক সম্পর্ক বজায় রেখেছে সাধারণ শিক্ষার্থীরা। তাদের প্রিয় বন্ধু বা সহপাঠীর ক্লাস করার অধিকার, আবাসিক হলে থাকার অধিকার, পরীক্ষা দেওয়ার অধিকার, গণতান্ত্রিক অধিকারের ব্যাপারে সোচ্চার থেকেছে ছাত্র সমাজ। বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে তাদের সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। বাংলাদেশ ছাত্রলীগ একই সাথে যেমন অর্জনের কারিগর, ইতিহাসের নির্ধারক, শিক্ষার্থীদের বিশ্বস্ততার প্রিয় নাম, একই সঙ্গে এটি নির্দ্বিধায় আমি স্বীকার করি যে চলার পথে আমাদেরও ভুল ত্রুটি রয়েছে, সীমাবদ্ধতা রয়েছে। আমরা প্রতিজ্ঞা করছি অতীতের ভুল ত্রুটি, সীমাবদ্ধতা অতিক্রম এবং সংশোধন করেই বাংলাদেশ ছাত্রলীগ আগামীতে তারুণ্যের স্বপ্ন পূরণের জন্য, শিক্ষার অধিকারের জন্য, মৌলিক মানবাধিকারের জন্য, গণতন্ত্রের জন্য লড়াই অব্যাহত রাখবে। তো কোটা সংস্কার আন্দোলনে বাংলাদেশ ছাত্রলীগ দায়িত্বশীল ভূমিকা পালন করার চেষ্টা করেছে। আমি জানি শিক্ষার্থীদের অনেকের মনে প্রশ্ন রয়েছে, দ্বিধা রয়েছে, সংশয় রয়েছে। একটি ছাত্র সংগঠন হিসেবে বাংলাদেশ ছাত্রলীগ শিক্ষার্থীদের প্রত্যাশার প্রতিনিধিত্ব করার চেষ্টা করেছে। কোটা সংস্কারের দাবিতে আমরা মিছিল করেছি, সমাবেশ করেছি, প্রেস কনফারেন্সে আমাদের বক্তব্য তুলে ধরেছি। শুধু তাই নয়, কোটা সমস্যার একটি যৌক্তিক, অন্তর্ভুক্তিমূলক, আধুনিক এবং টেকসই সমাধান করার জন্য আমরা ডোর টু ডোর ক্যাম্পেইন চালু করা, বিশেষজ্ঞদের মতামত সংগ্রহ করা এবং শিক্ষার্থীরা কোটা সংস্কার নিয়ে কি ভাবছে সেই প্রত্যাশাগুলোর রূপায়ণ ঘটানোর চেষ্টা করেছি। শুধু তাই নয়, সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়, অ্যাটর্নি জেনারেল অফিস, আইনি পদক্ষেপ প্রত্যেকটি ক্ষেত্রেই বাংলাদেশ ছাত্রলীগ সম্পৃক্ত থেকেছে, যাতে করে শিক্ষার্থীদের সমস্যার একটি যুগোপযোগী, আধুনিক এবং স্মার্ট সমাধান তৈরি করা সম্ভব হয়। এবং সেই পরিপ্রেক্ষিতেই বাংলাদেশ ছাত্রলীগের আন্দোলনের ধারাবাহিকতা, সরকারের কাছে ছাত্র সমাজের বক্তব্য তুলে ধরা এবং আইনি পদক্ষেপের মাধ্যমে এই সমস্যার সমাধানের একটি যৌক্তিক পথ উন্মুক্ত হয়েছিল হাইকোর্টের রায়ের উপরে স্টে অর্ডার প্রদান করার মাধ্যমে। বাংলাদেশের ছাত্র সমাজ, সিভিল সোসাইটি এবং সাংবাদিক বন্ধুদেরকে আমি মনে করিয়ে দিতে চাই, 11 জুলাই 2024 থেকেই বাংলাদেশে কোনো কোটা কার্যকর ছিল না, কিন্তু অপশক্তির উদ্দেশ্য ছিল ভিন্ন। শিক্ষার্থীদের লাশের বিনিময়ে ক্ষমতার জবরদখল করাই ছিল তাদের মূল লক্ষ্য।
এ লক্ষ্যেই তারা পরিকল্পিত সন্ত্রাস ঘটিয়েছে, শিক্ষার্থীদের অভ্যন্তরে প্রবেশ করে তাদের বুকে গুলি চালিয়েছে এবং পরিকল্পিতভাবে তার দায় সরকারের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে। অথচ দুর্ভাগ্যের বিষয়, ঘাতকেরাই আজকে ক্ষমতা কুক্ষিগত করে বসে আছে। শেখ হাসিনা সরকার এই হত্যাকাণ্ডগুলোর বিচার সম্পন্ন করার জন্য স্বাধীন বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করেছিল, জাতিসংঘকে তদন্ত করার আহ্বান জানিয়েছিল। অথচ আজ ক্ষমতায় আছে তারা যাদের হাতে রক্তের দাগ লেগে রয়েছে। আজকে এই ফ্যাসিস্ট খুনি সরকার খুনিদেরকে ইন্ডেমনিটি প্রদান করেছে। শুধুমাত্র পলিটিক্যাল গ্রুপ হিসেবে আওয়ামী লীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা, ধর্মীয় পরিচয়ের কারণে ভিন্ন ধর্মাবলম্বী মানুষেরা নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছে, তাদের কাছেই যারা আজকে ক্ষমতার ছড়ি করাচ্ছে। ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আমাদের প্রত্যয় ফ্যাসিস্ট ইউনূসের রিসেট বাটন দুমড়ে মুছড়ে দিয়ে ডেমোক্রেসি রিস্টোর করার। আমাদের প্রত্যয় বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার সাহসী এবং সাফল্যময় প্রত্যাবর্তন নিশ্চিত করার মাধ্যমে জনগণকে বিজয়ী করার। আমাদের প্রত্যয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭১ সালের ৭ই মার্চে যেটি বলেছিলেন, জনগণের নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। এটির মাধ্যমে এই অনির্বাচিত, অবৈধ, বেআইনি, অসাংবিধানিক স্বৈর শাসকের পরাজয় নিশ্চিত করা। বিদ্যমান বাস্তবতা এবং লড়াই বিবেচনায় রেখেই বাংলাদেশ ছাত্রলীগ এবারে তাদের প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচি ঢেলে সাজিয়েছে। বাংলাদেশের সকল সাধারণ শিক্ষার্থী এবং বাংলাদেশ ছাত্রলীগের সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান থাকবে এই কর্মসূচিগুলো জোরালোভাবে পালন করার। ধানমন্ডি ৩২ নাম্বার এবং টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে তো অবশ্যই, একই সঙ্গে আমরা যে যেখানে যে অবস্থায় আছি সেখান থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করব। বাংলার প্রতিটি ঘর ধানমন্ডি ৩২ নম্বর, এই হোক আমাদের প্রত্যয়। একই সাথে শিশু এবং শিক্ষার্থীদের সাথে নিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা, শীতের কারণে কষ্টের মধ্যে থাকা মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিজনিত বাস্তবতার কারণে কষ্টের মধ্যে থাকা মানুষের মাঝে দেশরত্ন শেখ হাসিনার পক্ষ থেকে খাদ্যদ্রব্য উপহার পৌঁছে দেওয়ার কর্মসূচি বাস্তবায়ন করার চেষ্টা থাকবে আমাদের। একই সাথে গণতন্ত্র, মৌলিক মানবাধিকার প্রতিষ্ঠা এবং বাস্তবায়ন করার জন্য বাংলার জনগণের অর্থনৈতিক মুক্তি, জনগণের জীবন, নিরাপত্তা, স্বস্তি এবং সমৃদ্ধির জন্য দেশরত্ন শেখ হাসিনার প্রতি বাংলাদেশের তরুণ প্রজন্মের কমিটমেন্টের বহিঃপ্রকাশ হিসেবে শেখ হাসিনা আসবে, বাংলাদেশ আসবে শীর্ষক মিছিল এবং র্যালি বাংলাদেশের প্রত্যেকটি গ্রামে, গঞ্জে, বন্দরে, মফস্বলে, শিক্ষা প্রতিষ্ঠানে করার জন্য আমি সবাইকে আহ্বান জানাচ্ছি। আমরা যেমন বাংলাদেশের প্রত্যেকটি দেয়ালে ইতিমধ্যেই লিখে দিয়েছি জয় বাংলা, আমরা এবার প্রতিটি দেয়ালে অঙ্কনে, গ্রাফিতিতে লিখে দিব শেখ হাসিনাতেই আস্থা। আমরা বাংলাদেশ ছাত্রলীগের প্রত্যেকটি সাংগঠনিক ইউনিটকে জেলা, উপজেলা, মহানগর, বিশ্ববিদ্যালয় এবং প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানকে অনলাইনে, অফলাইনে, যেখানে যে অবস্থায় যেভাবে সম্ভব আলোচনা সভা এবং বর্ধিত সভা করার জন্য আহ্বান জানাচ্ছি। একই সঙ্গে শিক্ষার অধিকার থেকে বঞ্চিত, নির্যাতনের শিকার ছাত্রলীগের নেতাকর্মীদেরকে আমাদের সংগ্রাম চলবে শীর্ষক ছাত্র সমাবেশ করার জন্য আহ্বান জানাচ্ছি। একই সাথে আমরা শিক্ষার্থী, বন্ধু, সহপাঠী, পরিবার, স্বজনদের বই উপহার দেব। নির্যাতিত কারাবন্দী নেতাকর্মীদের পরিবারের সঙ্গে আমরা সৌজন্য সাক্ষাৎ করব। বাংলাদেশ ছাত্রলীগের সকল স্তরের নেতাকর্মীর প্রতি আহ্বান থাকবে আপনারা ভিডিও বার্তার মাধ্যমে ছাত্রলীগের নেতাকর্মীদের প্রতি শুভেচ্ছা প্রদান করা এবং শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানানো। আমরা প্রত্যেকটি সাংগঠনিক ইউনিটে দাবায় রাখতে পারবা না শীর্ষক নানা ধরনের কর্মসূচি গ্রহণ করব। প্রিয় বাংলাদেশ ছাত্রলীগ, বাংলাদেশে আজ মুক্তিযুদ্ধ নির্বাসনে গণতন্ত্র অবরুদ্ধ, মৌলিক অধিকার বিপন্ন। গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, মৌলিক মানবাধিকার বাস্তবায়ন করার জন্য, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ এবং সংগ্রাম বাস্তবায়ন করার জন্য, আমাদের প্রিয় নেত্রী, বাঙালি জাতির আশা এবং আকাঙ্ক্ষার প্রিয় ঠিকানা, ভরসা এবং সমৃদ্ধির প্রিয় নাম দেশরত্ন শেখ হাসিনার জন্য আমাদের সংগ্রাম আমরা অব্যাহত রাখবো। প্রত্যেক মুহূর্তেই আমাদের আন্দোলন আরো জোরালো হবে। ফ্যাসিস্ট ইউনূসের আয়ু ফুরিয়ে আসছে, আমরা লড়বো, আমরা মরবো এবং আমরাই বিজয়ী হব। জয় বাংলা। আজ ৪ জানুয়ারি ২০২৫। আজকের এই দিনটিতে বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, সেই ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হবে না হবে না, দৈনিক সমকাল পত্রিকায় একটা সংবাদ এসছে, অন্যান্য পত্রিকায় খুব একটা দেখতে পাইনি। তবে এই সংবাদে কি আছে সেটিও আপনাদের সাথে আলাপ করব। তার পাশাপাশি আরেকটি কথা বলতে চাই, সেটি হচ্ছে ১ জানুয়ারি থেকে এই ৪ জানুয়ারি পর্যন্ত আমাদের
মাননীয় উপদেষ্টা মণ্ডলীর মধ্যে যারা সবচেয়ে বেশি আলোচিত, যেমন আসিফ স্যার, আমাদের সৈয়দা রিজওয়ানা হাসান এবং আরো অন্যান্য যারা আছেন, তাদের কাছ থেকে খুব একটা বক্তব্য আমরা পাচ্ছি না। কোনো ইস্যুতে তারা কথা বলছেন না, তাদের কোনো কথা ভাইরাল হচ্ছে না। তারা যাই বলেন সেটি ভাইরাল হয়ে যায় বা জনগণ পছন্দ করে, বেশি শোনে। সেটা গেল একটা। পাশাপাশি আমাদের সমন্বয়ক ভাইদের কাছ থেকেও আমরা কোনো গুরুত্বপূর্ণ কথা শুনতে পাইনি বা তারা বলছেন না। এদিকে একটা জিনিস লক্ষ্য করা যায় যে আমাদের সেনাপ্রধান তিনি বেগম খালেদা জিয়ার বাসায় গিয়েছেন সস্ত্রীক, এবং তার সাথে 38 মিনিটের মতো তিনি কথা বলেছেন। সেটা নিয়ে রাজনৈতিক অঙ্গনে বেশ আলোচনা চলছে। কেন গিয়েছেন, কি হয়েছে, যাওয়ার উদ্দেশ্য কি, নানান বিষয় নিয়ে বিচার বিশ্লেষণ চলছে। তবে যেটি এখন আপনাদের সাথে শেয়ার করবো সেটা, আরেকটি কথা বলতে চাই যে 1 জানুয়ারি থেকে 4 জানুয়ারি, গতকাল 3রা জানুয়ারি ছিল, এই 4 দিনের মধ্যে সবচেয়ে আলোচিত ঘটনা সেটি হচ্ছে মাওলানা মিজানুর রহমান আজহারী সাহেব যশোর গেছেন এবং সেখানে তার বিশাল ওয়াজ মাহফিল ছিল এবং সেখানে প্রায় 10 লক্ষের উপর ধর্মপ্রাণ মুসলিম অংশগ্রহণ করেছেন। এটা একটা উল্লেখযোগ্য ঘটনা। আর 4 জানুয়ারির বিষয়ে সমকাল যেটি লিখেছে, 4 জানুয়ারি ঘিরে নিষিদ্ধ ছাত্রলীগের তৎপরতা। সম্ভবত ছাত্রলীগের কোনো তৎপরতা আছে, গোপন তৎপরতা হয়তো। এখানে লিখেছে বেশিরভাগ শীর্ষ নেতা লাপাত্তা, প্রতিষ্ঠা বার্ষিকীতেও চুপ কেন্দ্রীয় নেতৃবৃন্দ, পুলিশ সতর্ক অবস্থানে, তারা কোনোভাবেই মাঠে নামতে পারবে না। এটি বলেছেন SN মোহাম্মদ নজরুল ইসলাম, অতিরিক্ত কমিশনার DMP। ছাত্রলীগ আপনারা জানেন যে একটা ঐতিহ্যবাহী সংগঠন, কিন্তু পত্রিকায় যেটি লিখেছে যাত্রা শুরুর পর 1948 সালের 4 জানুয়ারি ছাত্রলীগ যখন যাত্রা শুরু করে, এবারই প্রথম প্রতিষ্ঠা বার্ষিকীর দিনে ছাত্রলীগের নেতাকর্মীরা পালিয়ে বেড়াচ্ছেন। এখানে আরেকটা পালিয়ে বেড়াচ্ছে। এবার আরেকটি উল্লেখযোগ্য বিষয় রয়েছে, সেটা প্রতিষ্ঠা বার্ষিকীর অর্থাৎ 1948 সালের পর সম্ভবত এবারই প্রথম ছাত্রলীগ তাদের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করতে পারবে না বা করছে না। এক সময়ের ঐতিহ্যবাহী সংগঠনটি এখন সন্ত্রাসী কর্মকাণ্ডের দায়ে নিষিদ্ধ। জন্মের 76 বছরের ইতিহাসে অনেক বিরল অর্জন সত্ত্বেও গত 1.5 দশকে নানা বিতর্কে জড়িয়েছে সংগঠনটি। এটি পত্রিকার ভাষা। বিশেষ করে ছাত্র জনতার আন্দোলনে বেপরোয়া হামলা তাদের ভাবমূর্তি তলানিতে ঠেকিয়েছে, জুটেছে নিষিদ্ধ সংগঠনের তকমা। বিরল ঘটনা এটি। আজ 4 জানুয়ারি ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী। আওয়ামী লীগের ভাতৃপ্রতিম এই সংগঠন হলেও তার জন্মের আগে যাত্রা শুরু করে ছাত্রলীগ। 1948 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হল মুসলিম হলে এর জন্ম। এরপর 52 ভাষা আন্দোলন, শিক্ষা আন্দোলন, 6 দফা, 69-এর গণ অভ্যুত্থান এবং 71-এর মুক্তিযুদ্ধে এই সংগঠনের নেতাকর্মীরা অনন্য ভূমিকা পালন করেছিলেন। স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনেও ছাত্রলীগ সামনের সারিতে ছিল। এই ছাত্রলীগের গত 10-15 বছরে ব্যাপক দুর্নাম কুড়িয়েছে বলা হচ্ছে, এবং ছাত্রলীগ আমরা দেখেছি, অনেকে দেখেছেন যে ছাত্রলীগ সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল, যে কারণে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে। এই নিষিদ্ধ এই সংগঠন, এই ছাত্রলীগ এখন আজ তাদের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করতে পারবে কিনা বা তারা আদৌ করবে কিনা বা তারা আদৌ দৃশ্যমান আছে কিনা সেটি বোঝা যাবে আজকে। আর আজকে যদি তারা প্রতিষ্ঠা বার্ষিকী পালন করতে না পারে বা কোনো ভূমিকা রাখতে না পারে, তাহলে আর ভবিষ্যতে কি হবে সেটি এখনই বলা যাচ্ছে না। সেটা আমরা দেখতে পাবো আগামী দিনগুলো কেমন যায় ছাত্রলীগের। আর পাশাপাশি আবার প্রথম কথাটা আবারও মনে করিয়ে দিই, 1 তারিখ থেকে এই 4 তারিখ পর্যন্ত সবচেয়ে আলোচিত ঘটনা 3রা জানুয়ারি মাওলানা মিজানুর রহমান আজহারীর ওয়াজ মাহফিল। 10 লক্ষের উপরে ধর্মপ্রাণ মুসলিম সেখানে অংশগ্রহণ করেছেন। আর উল্লেখযোগ্য হচ্ছে আমাদের উপদেষ্টা মণ্ডলীর আলোচিত সদস্যরা খুব একটা কথা বলছে না, কেমন যেন চুপচাপ শুনশান অবস্থা বিরাজ করছে বাংলাদেশের রাজনীতিতে। আমাদের সমন্বয়ক ভাইয়েরাও তাদের যে বিগত বছরে তাদের যে ভূমিকা ছিল, এই বছরের শুরুতে নতুন নতুন কিছু কথা দেশবাসী শুনতে পেত, কিন্তু সেটা থেকে দেশের মানুষ বঞ্চিত হচ্ছে। আবারও বলতে চাই, হয়তো কেউ বলছেন যে গত বছরের যে তারা পরিশ্রম করেছেন উপদেষ্টা মণ্ডলীর সদস্যরাও, সমন্বয়ক ভাইয়েরাও, নতুন বছরে তারা এখন বিশ্রাম নিচ্ছেন। আগামী কিছুদিনের মধ্যে হয়তো তারা আবার দৃশ্যমান হবেন। আর সবশেষ কথা হচ্ছে, যেটি আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার প্রেস সচিব তিনি একটা বক্তব্য দিয়েছেন, সেটা হচ্ছে যে বাংলাদেশের যে বর্তমান যে অবস্থা এখন,
তার মধ্যে বাংলাদেশকে 90 নাম্বার দেয়া যায়, অর্থাৎ বাংলাদেশের রাজনৈতিক অবস্থা, অন্যান্য অবস্থা মিলে বাংলাদেশ বেশ ভালো আছে এবং বাংলাদেশের দিন দিন উন্নতি হচ্ছে, আগামীতে আরো উন্নতি হবে, রিজার্ভ বাড়ছে, রিজার্ভ ঠিক আছে, সবকিছু মিলেই বাংলাদেশকে তিনি 90 নাম্বার দিয়েছেন, অর্থাৎ 90% কাজ ভালো হয়েছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে। দেশ আরো এগিয়ে যাবে বলে আমরা মনে করি। আশা করছি আমাদের দেশ আরো সাফল্য অর্জন করবে। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা তো বলেছেন বুদ্ধি খাটাতে হবে, বুদ্ধি খাটালেই অর্থ চলে আসবে। প্রেস সচিব যেটি বলেছেন সেটা হচ্ছে 5 মাসে, মানে গত 5 মাসে অন্তর্বর্তী সরকার 90% সফল। সিএ মানে চিফ অ্যাডভাইজারের প্রেস সচিব সম্ভবত তিনি বলেছেন দেশের বর্তমান অবস্থা অনেকটাই স্থিতিশীল। আমরা দেখতে পাচ্ছি দেশের বর্তমান অবস্থা খুবই স্থিতিশীল, আইন শৃঙ্খলা পরিস্থিতিরও অনেক উন্নতি ঘটেছে বলে মনে করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। হ্যাঁ, আইন শৃঙ্খলা পরিস্থিতিরও অনেক উন্নতি হয়েছে, এটিও আমরা দেখতে পাচ্ছি। এটা কিন্তু সরকারের দায়িত্ব, সরকার এগুলা বলতে হয় এবং অন্য কিছু দেখেন না, তখন তাদের দুইটা জিনিস কানেক্টেড। জামাতের আমির তিনি আপনার প্রত্যেকটা সভার মধ্যে আওয়ামী লীগ নিয়ে ইদানিং অনেক কথা বলছেন, কিন্তু তিনি কি খবর রাখছেন যে একদম প্রত্যন্ত অঞ্চলে আওয়ামী লীগ নেতাকে মুক্ত করার জন্য জামাতের কর্মীরা গিয়ে থানায় চলে গেছে? মানে তিনি কি খবরটা জানেন সেটাও জানাচ্ছি। পাশাপাশি আওয়ামী লীগ ফিরবে ঘন ঘন দেখা যাচ্ছে, কিছু কিছু জায়গায় কিন্তু সত্যিই ফিরছে। তেমন একটা জায়গার কথা বলছি, মাঝখানে আমরা দেখছি যে আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িতে আগুন টাগুন, বিভিন্ন জায়গায় হামলার ঘটনা, বাট পরিস্থিতি কেন জানি লাস্ট 2-1 সপ্তাহের মধ্যে বদলাই গেছে। বিএনপি নেতাকর্মীদের বাড়িতে আওয়ামী লীগ সমর্থকদের হামলা, আহত 10, মানে বিএনপির কর্মীরা এক ধরনের পাত্তাই পায়নি। তো সবাই বলে যে না ভাই, আওয়ামী লীগ যথেষ্ট ঘাড় কাটা একটা দল এবং কি বলা হয় যে একটু সন্ত্রাসী বেসিস দল হইতেও পারে। আচ্ছা, এখন আওয়ামী লীগকে ছাড়াতে দৈনিক সমকালের হেডিং লাইন হচ্ছে আওয়ামী লীগ নেতাকে ছাড়াতে থানার সামনে জামায়াতের বিক্ষোভ। আবার আমি নিজে কালকে নিউজ দিছি, যুবদলের এক নেতারে কোপাইয়া মাইরাই ফেলছে, বলতেছে এর আগে ছাত্রলীগ ছিল এখন শিবিরের কর্মী। এরকম কিন্তু নিউজ আমি নিজে 4-5টা করছি। তার মানে প্রত্যন্ত অঞ্চলে আওয়ামী লীগ আর জামাত ভাই ভাই হিসাবে কিন্তু চলাফেরা শুরু হয়েছে। আবার এদিকে আমাদের জামাতে আমির তিনি সম্ভবত একটু প্রোগ্রাম নিয়ে ব্যস্ত থাকার কারণে অনেক খবর পাচ্ছেন না, সেই খবরটা দিয়ে যাচ্ছে ওই খবরে। সন্দেহভাজন আসামি হিসাবে শফিকুল ইসলাম শিকদার নামে আওয়ামী লীগের নেতাকে গ্রেপ্তার করেছিল গাজীপুরের জয়দেবপুর থানা পুলিশ। শুক্রবার রাত 8টার দিকে ওই নেতাকে থানা থেকে ছাড়িয়ে নিতে বিক্ষোভ মিছিল করেছেন জামায়াত ইসলামের নেতারা। আর আমরা যদি দেখি, এই ব্যক্তি ছিল আপনার সদর উপজেলার মির্জাপুর ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। পরে আপনার জামাতের 50 থেকে 60 জন নেতাকর্মী এই মানুষটাকে মুক্ত করার জন্য তারা ওইখানে আসছে। জামাতে ইসলামী গাজীপুর সদর নায়েবে আমির তিনি বলছেন শফিকুল আমাদের সংগঠনের লোক, গুড, আগাই যান। আওয়ামী লীগ এরকম এক সময় দেখেন না, এখন শিবিরের কমিটি সব আমার, এখন দেখা গেছে কে কার ছিল। তো কৌশল মনে হয় নাকি না লোকালি পাওয়ারফুল ফিল করার জন্য? কারণ অনেস্টলি যদি আমি বলি, জামাতের কর্মীরা এরকম অনলাইনে আছে তো বেশিরভাগ ভদ্র। আমরা আওয়ামী লীগ বিএনপি যারা আছি এরকম অন্য দলগুলা, এরা কিন্তু একটু ঘাড় কাটা বা দেইরা ধরেন এলাকার একটু থাকে না যে প্রতাপশালী ভাবটা, বেটা তুই আমার চিনোস, এরকম লেভেলে আমরা কথা বলি। তো এরকম ক্ষেত্রে অনেক জায়গায় মানে দীর্ঘ লম্বা একটা সময় জামাত ক্ষমতায় ছিল না, কৌশলে জামাত রাজনীতি করছে ঠিকই, কিন্তু লোকাল এরিয়াতে তারা তাদের ক্ষমতাকে কিন্তু আর রাখতে পারে নাই। তো এখন আওয়ামী লীগের উপর অনেক জায়গায় নির্ভর হচ্ছে, কারণ আমি গত বেশ কয়েকদিনে এগুলাই দেখছি। আবার নিজেদের লোক বলেও দাবি করছে। এর আগে 14 গ্রামের একটা ঘটনা বলছি। যাই হোক, নিশ্চয়ই জামাতের আমির বিষয়টা কনসার্ন নেবেন, রেফারেন্স না দিলে আবার বলবেন তুই বানায়া বলস। আচ্ছা, এবার আসেন আওয়ামী লীগ ভয়ঙ্কর রূপে কোথায় ফিরে আসলো। এই ঘটনা ঘটেছে তাও সমকালের নিউজ। সালথায় আধিপত্য বিস্তার করতে বিএনপি নেতাকর্মীদের বাড়িতে আওয়ামী লীগ সমর্থকদের ব্যাপক হামলা, মানে ঘর বাড়ি সব সমান করে ফেলছে। আর স্থানীয় বিএনপি এবং অঙ্গ সংগঠনের একাধিক নেতাকর্মীদের বাড়িতে হামলা ও ভাঙচুর চালিয়েছে। অভিযোগ, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি শাহিদুজ্জামান শাহিদের সমর্থকরা এই হামলা চালিয়েছে। শুক্রবার সকাল 10টার দিকে উপজেলার মাজারদিয়া গ্রামে এই হামলার সময় অন্তত 10 জন মানুষ আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, এমনি করছে না, মানে বিএনপি এখন ক্ষমতায় আসবে চিন্তা করে বলতেছে যা আছে আওয়ামী লীগের সব আমরার, বালুঘাট আমরার, রাস্তাঘাট আমরার,
টেন্ডারবাজি আমরা, মানে এরকম ফিলোসফিতে অনেকে যারা বিশ্বাস করেন আওয়ামী লীগের তো কি হয়েছে, ক্ষমতা ওইদিকে গেছে, আমরা তো আসি মাঠে, এই এলাকা আমরা ছাড়া কোনো কথা হবে না। এখন অনেক এলাকা কিন্তু এরকম প্রভাব আওয়ামী লীগ বিস্তার করছে। ওই সকল এলাকাগুলোতে বিএনপি নেতাকর্মীরা বা বিএনপি কিন্তু পাত্তা পাচ্ছে না, প্রশাসনের সহযোগিতা ছাড়া এখনো বেশিরভাগ জায়গায় আওয়ামী লীগ পলাতক অবস্থায় যতটুকু মানে শক্তিশালী ভূমিকা রাখতে পারছে। আমি দেখছি কয়েকটা নিউজের মধ্যে যখন দেখি তখন মনে হয় যে পুলিশ প্রশাসন বা এই সমন্বয়ক ইস্যুগুলো বাদ দিলে পলিটিক্যাল দল হিসেবে বিএনপি, জামাত, আওয়ামী লীগ, এখন আওয়ামী লীগ বিভিন্ন জায়গায় তারা কিন্তু তাদের এই ধরনের প্রভাব প্রতিপত্তি বিরাজ করছেন, এমনকি বাকি রাজনৈতিক দলগুলো তারা ভয়ও পাচ্ছে। আধিপত্য বিস্তার নিয়ে গত 24শে ডিসেম্বর মাঝারদিয়া ইউপির সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান হামিদের উপর হামলা চালিয়েছিল আওয়ামী লীগ নেতা শহীদুজ্জামান শহীদের সমর্থকরা। এ নিয়ে স্বেচ্ছাসেবক দলের সভাপতি হারুন মাতুব্বরের সমর্থকরা প্রতিবাদ করলে দুই পক্ষের সংঘর্ষ হয়, আর শহীদের সমর্থকরা এখানে মারধরের শিকার হয়েছে। এরপর শহীদের সমর্থকরা আবার হারুনের সমর্থকদের উপর হামলার পরিকল্পনা করছিল। এরপরে আপনার শহীদের 2 শতাধিক সমর্থক দেশীয় মেশিনারিজ নিয়ে হারুন সমর্থকদের বাড়িতে হামলা চালাইছে আর কি। তো বিভিন্ন জায়গায় বিভিন্ন ঘটনা ঘটছে আমরা যা দেখছি। তো কি মনে হচ্ছে আসলে আওয়ামী লীগের এই ব্যাকবোন পাওয়ারটা কোথা থেকে আসতেছে, নাকি না দল হিসেবে আসলে এরকম ধরেন খুব ঘাটতেরা কোনটা থাকে না এলাকা ভিত্তিক, যেমন ব্রাউনবাড়িয়া লোকদের নাকি ছোটবেলা থেকে একটা কলিজা আলাদা তৈরি হয়ে যায়, অনেকে বলে আর কি, কারণ যেমন ভাই টেরা বল্লম টলমলের নামে। তো এই ঘটনাগুলো আওয়ামী লীগের নেতাকর্মীদের জন্য খুব বেশি পজিটিভ ভূমিকা রাখবে না, এটা মনে রাখেন। তবে আওয়ামী লীগের নেতাকর্মীদের বক্তব্য, ভাই বাচ্চা থাকতে হলে কিছু তো মাঝে মাঝে লাড়াচাড়া দিতে হয়। দেখি আমি কমেন্টের মধ্যে যে কর্নেল অলি আহমেদ বাংলাদেশের একজন স্বনামধন্য মুক্তিযোদ্ধা। উনি মুক্তিযুদ্ধ করেছেন এবং বর্তমান সময়ে উনি শেখ হাসিনা স্বৈরাচারের যেভাবে ফাঁসি চাচ্ছেন, বিচার চাচ্ছেন, এই বিচার কি বাংলাদেশে করা সম্ভব? আর বিচারটা উনি চাচ্ছেনই বা কার কাছে? এই প্রশ্নটা আমার আপনাদের কাছে। আমি কর্নেল অলি আহমেদ সাহেবের একটা বক্তব্যের রেকর্ড আপনাদের সামনে তুলে ধরবো, তারপরে আমি বাকি বিশ্লেষণটা করছি। ওদেরকে তো ফাঁসি দিয়েছেন, এখন আওয়ামী লীগকে ফাঁসি দিতে হবে। জামাতকে তো ফাঁসি দিয়েছেন, এখন আওয়ামী লীগকে ফাঁসি দেন। আপনারা এটা মতামত সৃষ্টি করেন, আপনাদের দায়িত্ব। মানবতা বিরোধী অপরাধের জন্য তো আদালত আছে। নির্বাচন করে করবেন কি? সব চোর যদি থেকে যায়, ডাকাতগুলি থেকে যায়, যারাই দুর্নীতি করেছে তাদের বিচার করতে হবে, যারা আমার ছেলে মেয়েদেরকে হত্যা করেছে তাদের বিচার করতে হবে, আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে, এবং যারা টাকা জনগণের টাকা লুণ্ঠন করেছে তাদের থেকে সে টাকাগুলি নিয়ে আসতে হবে, তারপরে নির্বাচন করবে। আমার এলাকাতে ইউনিয়ন কাউন্সিল চেয়ারম্যানরা বলেছে, আপনি জানেন না, বাইতুল মোকাররমের ইমাম সাহেব বলেছে। এর থেকে বড় উদাহরণ আর কি চান? একটা চোর কি করে ঘরে থাকে? একটা এমপি নাই, একটা মন্ত্রী নাই, একটা এমপি নাই, মন্ত্রী নাই, ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান নাই, মেম্বার নাই, চৌকিদার নাই, মসজিদের ইমাম পড়ে গেছে, আর কি চান? প্রিয় দর্শক, আপনারা শুনলেন কর্নেল অলি আহমেদ সাহেবের মুখ থেকে যে মসজিদের ইমাম, বাইতুল মোকাররমের ইমাম আপনারা কি জানেন না পালিয়ে গিয়েছে। তাই এই চোরদেরকে রেখে আপনারা কি নির্বাচন করবেন? নির্বাচন চাইলেই হবে না। দেশে সুশাসন কায়েমের জন্য উনি বলেছেন যে জামাতকে যে আপনারা বিচার করেছেন, ফাঁসি দিয়েছেন জামাত নেতাদেরকে, এখন আওয়ামী লীগের নেত্রী সহ আওয়ামী লীগের নেতাদেরকে ফাঁসি দেন। এই দাবিটা উনি করছেন একজন মুক্তিযোদ্ধা। এখন উনি তো মুক্তিযুদ্ধ করেছিলেন সেই সময়ের একজন তরুণ সেনা অফিসার হিসাবে। তারপরে উনি রাজনীতির মাঠে এসেছেন, দীর্ঘদিন বিএনপির রাজনীতিতে ছিলেন, বিএনপির যোগাযোগ মন্ত্রী ছিলেন। 91-এ যখন প্রথমবার বেগম খালেদা জিয়া রাষ্ট্রীয় ক্ষমতা আসে, উনি সেই 5 বছর যোগ্য যোগাযোগ মন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন। প্রিয় দর্শক, আমি আজকে আপনাদের কাছে এই কথাটা রাখতে চাচ্ছি যে তাহলে উনি কার কাছে এই দাবিটা করছেন? কারা এই দাবি মানতে চাচ্ছেন না যে আওয়ামী লীগকে সেইভাবে বিচার করা হোক বা ফাঁসি দেওয়া হোক? উনি কেন ক্ষুব্ধ? এখনো আমরা প্রায় সময় ওনার বক্তব্যের ভিতরে খুব প্রকাশ হতে দেখি যে উনি মনে করেন না এখনো বাংলাদেশ নিরাপদে আছে, বাংলাদেশ এর মানুষ তাদের অধিকার পাচ্ছে, বাংলাদেশের মানুষের যে স্বপ্ন ছিল 24 সালের এই স্বৈরাচারকে বিদায়ের পরে, সেই স্বপ্ন পূরণ হয়েছে বলে আমি ওনার সাথে একমত। আপনারা যদি ওনার সাথে একমত হন, আপনারা
কমেন্টস করে মতামত লিখবেন। আমিও একমত। আমরা যেই স্বপ্ন নিয়ে যুদ্ধটা করেছি, যেই স্বপ্ন নিয়ে তরুণদেরকে জাগিয়ে তুলেছি, যেই স্বপ্ন নিয়ে যুদ্ধের মাঠে ঘর থেকে বের হয়ে আসার জন্য মানুষদেরকে উৎসাহিত করেছি, সেই বিজয়টা কি আমরা আসলে পেয়েছি? সেই স্বাদটা কি আমরা আসলে ভোগ করতে পারছি? এখনো কি আহত আমাদের মায়ের সন্তানেরা সঠিক চিকিৎসা পাচ্ছে? যদি তারা এই জীবন দিয়েছেন যারা, তারা তো জান্নাতে চলেই গিয়েছেন, কিন্তু যারা বাকি আছেন, বেঁচে আছেন। তো প্রিয় দর্শক, এই বিষয়টি আপনার মতামত জানাবেন কমেন্ট সেকশনে। আর আমাদের চ্যানেলটিতে এখন নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর কে কোথা থেকে আজকের ভিডিওটি দেখেছেন অবশ্যই দ্রুত কমেন্টে জানিয়ে ফেলুন। ধন্যবাদ সবাইকে।